বিজয় মিছিল উপলক্ষে সকলকে জানাই আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা। কথা হচ্ছে 1946 সাল আমার ভারতবর্ষ তখন প্রস্তুত হয়েছিল জাস্ট আমাদের স্বাধীনতার প্রাক্কাল। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে আমার ভারত স্বাধীন হবে, ক্ষমতা হস্তান্তর হবে। ঠিক এইরকম একটা সময় আমাদের মধ্যে তৃষ্ণা ছিল। কি তৃষ্ণা ছিল? যে একটা সংবিধান রচনা করতে হবে এবং সেই সংবিধানটা হবে আমার এই ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ যে মূল ভারতীয় মানুষ তাদের পক্ষে কোন কোন ধারা সেই সংবিধানে যুক্ত হবে, সেইটাই ছিল আমাদের একটা লক্ষ্য। কিন্তু বাবা সাহেব থেকে শুরু করে আমার ভারতবর্ষের মূল ভারতীয় মানুষরা তখন একটা বুঝে গিয়েছিল যে এই সংবিধানে কিন্তু আমার পক্ষে কোনো আইন রচিত হবে না। তার কারণ ইতিমধ্যে বোম্বেতে বাবা সাহেবকে চক্রান্ত করে ঘিরে ধরে ভারতের জাতীয় কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য যারা মৌলবাদী সংগঠনগুলো আছে তারা বাবা সাহেবকে ঘিরে ধরে সেখানে হারিয়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বাবা সাহেব ছিলেন হতাশ। তিনি কিভাবে ওই সংবিধান সভায় যাবেন এবং আমার সমাজের বক্তব্য সেখানে তুলে ধরবেন, এইটুকু ছিল তার আশা। তিনি তখনও আশা করেননি যে এই সংবিধানের ড্রাফটিং কমিটির সেক্রেটারি হবেন, সেটা কিন্তু তখনও তার মধ্যে আশা ছিল না। শুধু সংবিধান সভায় গিয়ে আমার ভারতবর্ষের অবহেলিত, নিপীড়িত, গত ৩৫০০ বছর ধরে যারা পদদলিত, নিষ্পেষিত সেই মানুষদের প্রতিনিধি হিসাবে যাওয়া যায় কি করে, এটাই ছিল তার আকাঙ্ক্ষা। তিনি যখন তাকে চক্রান্ত করে হারানো হলো, তিনি চলে এলেন বাংলায়, তাকে আহ্বান করা হলো। সেখানে তিনি ইউরোপিয়ানদের কাছে তিনি চাইছিলেন, ভিক্ষা চাইছিলেন কি করে আমাকে সংবিধান সভায় পাঠানো যায়। কিন্তু সমস্ত জায়গা থেকে হতাশা, কোনোভাবে তিনি সেই যাওয়ার সুযোগ পাননি। ক্যাজুয়ালি আমাদের মহাপ্রাণ জগন্নাথ মন্ডল, যিনি বাবা সাহেবের পরেই সমগ্র ভারতবর্ষ বর্তমানে কাশিরাম, যদি ধরি বাবা সাহেব, মহাপ্রাণ এবং কাশিরাম, এই তিনজনেই আমরা লিডার এখনো পর্যন্ত ভারতবর্ষে পেয়েছি। এছাড়া কিন্তু আর সেই লিডার আমরা পাইনি। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আশ্বাস দিয়েছিলেন, ঠিক আছে বাবা সাহেব, আপনি ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, কিছু একটা হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলার মুসলমান, বাংলার অবহেলিত এসসি এসটিদের সঙ্গে তার প্রতিনিধি জগন্নাথ মন্ডল, তিনি সমস্ত ভোটগুলো কালেকশন করে বাবা সাহেবের হয়ে